This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আপনাদের বিগ বলে দেখাবো টপ 10 ব্রেকিং। আজকে টপ 10 ব্রেকিং দেখুন। 37 দিন পর বাড়ি ফিরল ইসলামপুরের কিশোর। আকরা সন্তোষপুরের কারখানায় যাকে উল্টো করে ঝুলিয়ে অত্যাচার করা হয়েছিল, অত্যন্ত স্বস্তির খবর। 2 নম্বর, গুজরাতের বদোদরায় সেতু ভেঙে মৃত 12, এখনো পর্যন্ত সংখ্যাটা 12। একটা সেতু বড় নদী মাঝখান থেকে ভেঙে গেছে। 3, 2021 থেকে গুরুত্ব কমানো শুরু হয়েছে। দিলীপ ঘোষ যেন সুপ্ত আগ্নেয়গিরি, এবার তাতে লাভার উদ্গীরণ শুরু হয়েছে। রোজ দিলীপ ঘোষ একের পর এক ক্ষোভ প্রকাশ করে চলেছেন নতুন করে। 4 নম্বর, আর কি বলেছেন তিনি দেখাবো আপনাদের। দলের বৈঠকে চেয়ারই পেতাম না দিলীপ ঘোষ, ভাবুন। এক্স রাজ্য বিজেপি সভাপতি বলছেন 2021-এর পরের পর্ব যে দলের বৈঠকে তিনি চেয়ার পেতেন না, মানে তার জন্য আলাদা করে কোনো চেয়ার রাখা থাকতো না। 5, এটা তার অভিযোগ, অযোগ্যদের হয়ে ডিভিশন বেঞ্চেও সওয়াল এসএসসির। সিঙ্গেল বেঞ্চ বলে দিয়েছিল, নির্দেশ দিয়েছিল যে অযোগ্যরা বসতে পারবে না, চিহ্নিত অযোগ্যরা। এবার এসএসসি বলুন, রাজ্য বলুন, তারা আবার ডিভিশন বেঞ্চে গেল। আমি এসএসসি বলবো টেকনিক্যালি কারেক্ট থাকতে। তারপর সেখানেও কিন্তু প্রশ্নের মুখে পড়লো এসএসসি। 6, চিহ্নিত অযোগ্য 1801 আদালতে জানালো এসএসসি। ভাবুন, স্কুল সার্ভিস কমিশন বলেই দিচ্ছে চিহ্নিত অযোগ্য 1801, তারপরেও তারা সওয়াল করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন তাদের হয়ে। 7 নম্বর, অযোগ্যদের নিয়োগ নিয়ে এত মাথা ব্যথা কেন? প্রশ্ন ডিভিশন বেঞ্চের। বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, অযোগ্যদের নিয়োগ নিয়ে এত মাথা ব্যথা কিসের বা কেন? 8, ডিভিশন বেঞ্চেও এবার প্রশ্নের মুখে এসএসসি, যে কথা বলছিলাম। 9 নম্বর ব্রেকিং কি আছে? মানচিত্র বিতর্কে নীতি আয়োগ। 10 নম্বর, বিহারের ম্যাপকে বাংলা বলে উল্লেখ, জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন, তৃণমূল কংগ্রেস হই হই করে বাজারে নেমে পড়েছে যে এটা বাংলাকে অপমান করা হয়েছে এবং ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে। এবার আপনাদের একটা অত্যন্ত স্বস্তির খবর দেব, যেটা আজকে টপ 10 ব্রেকিংয়ে যেটা 1 নম্বরে আমরা রেখেছিলাম। স্বাভাবিক, আজকে যদি প্রায়োরিটি লিস্ট আপনি বানান, অগ্রাধিকার তালিকা, তাহলে 1 নম্বর খবর এটাই। আকরা সন্তোষপুরের কারখানায় একটা জিন্স ফ্যাক্টরিতে ওই জিন্স রং করা হতো, মনে পড়ছে? 37 দিন আগের ঘটনা। উল্টো করে ঝুলিয়ে একটা নাবালক, ওই নাবালকত্ব এবং কৈশোরের মাঝামাঝি তার বয়স, তাকে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল। সেই ভিডিও গোটা দেশের, বাংলার তো বটেই, বাইরেও ছড়িয়েছিল, সবার আত্মাকে আঘাত করেছিল। আমরা টানা ইস্যু করেছিলাম এইটা। অবশেষে সুখবর, 37 দিন পর ইসলামপুরের সেই নির্যাতিত নাবালক সে বাড়ি ফিরে এলো। তার পরিবারের দাবি বাচ্চাটা নিজেই বাড়ি ফিরে এসেছে। এইখানেই সব থেকে বড় ইন্টারেস্টিং টুইস্ট, বাচ্চাটা নিজে বাড়ি ফিরে এসেছে, কিন্তু মাঝের এই 37 দিন সে ছিল কোথায়? এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এবং আজকে বাড়িতে ফিরে যে ছবিটা দেখুন আমরা দেখাচ্ছি, ছেলেটি এতদিন হয়তো খাওয়া দাওয়া হয়নি, খুব স্বাভাবিক ব্যাপার। কোথায় ছিল? মা বাবা সবাই মিলে, আত্মীয় পাড়াপড়শি পেট ভরে খাইয়েছে, আদর করছে, যে ছবি অত্যন্ত স্বাভাবিক। তারপরেই পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে বাচ্চাটার কাছ থেকে যদি কিছু জানা যায় যে সে এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল। ফিরে তো আসলো স্যার, এই 1 ঘন্টা মতন হলো। ও তো বললো আমরা ট্রেনে আসছি, আমি কি করে আসছি এখনো বোঝা যায়নি ছেলেটাকে, কিভাবে আসলো কিভাবে না আসলো। ও বলে বললাম ওই বলঞ্চা তিস্তা থেকে হাঁটে আসছিল, একটা টোটোলা উঠে আনলো। কলকাতা থেকে কিভাবে পালালো কিছু জানতে পারলেন? না, ওটা এখনো কোনো জানা জানে, খালি এটা জানে যে আগ্রা কোন জায়গার নামে স্টেশন আছে ওখানে ছিল উনি। আর উনি কি মানু নামে কি ছেলেটা, ওর নাম বলতে পারছে, খালি যে একটা মানু নামে ছেলে নিয়ে রাখছিল, আটকে রাখা ছিল, ঘরে কাজ করার ছিল, ওইটাই উনি বলছে। খালি এমনি ভালো আছে, কথা হালকা বলতে পারছে। হ্যাঁ পারছে, হ্যাঁ ফিরে পেলো। হ্যাঁ ফিরে পেয়েছে, খুব ভালো আনন্দ। আসছি পরের ইস্যুতে। দেখুন, 37 দিন পর ফিরে এলো এই নির্যাতিত নাবালক। দীর্ঘ নির্বাসন কাটিয়ে দলে প্রোঅ্যাক্টিভ ফর্মে ফিরছেন দিলীপ ঘোষ। নির্বাসন আসন কথাটা কেন বলছি? দলে দলছুট, দলে থেকেও তিনি যেন কিঞ্চিত দলছুট হয়ে পড়েছিলেন। এই প্রথম দিল্লিতে বিজেপি দপ্তরে গেলেন বিবাহিত দিলীপ।
দারুণ দারুণ ফার্স্ট ক্লাস। ওনার অনেক ডিপ থিঙ্কার উনি, কিন্তু ওনাকে মানুষ বোঝে একটু লেটে বোঝে, সেটা মানুষের প্রবলেম। ঠিক আছে, উনি ওনার জায়গায় উনি বিন্দাস আছেন, অ্যাক্টিভ তো উনি আছেনই, আরও প্রোঅ্যাক্টিভ হয়ে যাবেন বাংলার স্বার্থে। দিলীপ ঘোষ প্রোঅ্যাক্টিভ হলে বোমা তো পড়বেই। আজও তিনি বোমা ফেলেছেন। দিল্লি যাওয়ার আগে কলকাতায় শুরু করেছিলেন এবং শেষ করেছেন দিল্লিতে দলের হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে। একে একে শোনাবো। দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমি সরে গেছি। আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে? আজ নয়, 21 সাল থেকে এটা শুরু হয়েছে। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করিয়েছে পার্টি ছাড়বে কেন? যে পার্টি দাঁড় করিয়েছে সে পার্টি ছাড়বে কেন? ইঙ্গিতটা বুঝতে পারলেন? পশ্চিমবঙ্গে বিজেপিকে দাঁড় করানোর, বিজেপির যে বেস তৈরি করা, তার কৃতিত্বের দাবিদার দিলীপ ঘোষ। কেউ মানুক চাই না মানুক, দিলীপবাবু কিন্তু বুক বাজিয়েই বলছেন সে কথা। সেই চেনা ফর্মে দিলীপ ঘোষ, তিনি দলের মিটিংয়ে চেয়ার পেতেন না বলে অভিমান করছেন, অভিযোগ করছেন। এবার এতদিনের অপমানের বদলা নেওয়ার পালা। ঘষে ঘষে কেমন গিলে যাচ্ছে দেখুন তো। বিজেপির মধ্যে এখন আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি তীব্র লড়াই হচ্ছে এবং জেলায় জেলায় ফোন যাচ্ছে যে আদি বিজেপি জেগে ওঠো, জাগতে রহো, আদি বিজেপি জাগতে রহো। ফলে যারা পরে এসে আমাদের দলটা হাইজ্যাক করেছে, তাদের হাত থেকে আদি বিজেপিদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে রাখতে হবে। 26 আমাদের কাছে একটা মাইলস্টোন, এটা পার করতে হবে সফলতার সঙ্গে। আমাদের পার্টির একজন বরিষ্ঠ অভিজ্ঞ কার্যকর্তাকে সভাপতি করা হয়েছে, যিনি সবাইকে নিয়ে চলবেন। তো সেই জন্য পুরনো কর্মীরা চাইছে দিন রাত পরিশ্রম করে সেই মিশনকে শেষ করতে। আমিও তাদের সঙ্গে আছি। বিজেপির ভেতরের এই লড়াইটা আমাদের কাছে একটা বিনোদন। না, একবারই তো ওনার সঙ্গে দেখা করলাম আমি। উনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে। উনি সভাপতি, উনি যেটা ঠিক করবেন সেটা সবাই মেনে নেবে। উনি তো বলছেন যে সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে, বলে দিয়েছেন। সেই হিসাবে অনেকে উৎসাহিত হয়েছে পুরনো কর্মীরা। আপনারা দেখলেন কালকে সবাই এসেছিল, ওখানে ব্যাপক উৎসাহ ছিল। সেই উৎসাহটা আমরা ফিরিয়ে আনতে চাইছি। আপনি কি বিজেপিতেই আছেন এবং থাকবেন? সন্দেহ আছে নাকি? গতকাল সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন দিলীপ ঘোষ। শ্রমিক যেদিন সভাপতির দায়িত্ব নিচ্ছিলেন ওই সায়েন্স সিটিতে, মনে আছে তো? দলের কত নেতা সেদিন সেখানে ছিলেন। দিলীপ বাবু কিন্তু বহু দূরে বসে দুর্গাপুরে ডুগডুগি বাজাচ্ছিলেন রাস্তায়। নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই। পার্টি যখন যে কাজ দেবে করবো, নাহলে ব্যারাকে আছি। জানেন তো, আমরা একটা কথা বলি অনেক সময়, একটা সংস্কৃত শ্লোক আছে, অনেক সময় আমরা বলি ভাগ্যম ফলতি সর্বত্রম না চ বিদ্যা, না বিদ্যা না চ পৌরুষম বা না চ বলম। মানে পরিষ্কার কথা, মানুষের যখন সময় টার্ন নেয় তখন এক সপ্তাহের মধ্যে ছবি বদলে যায়। একই ব্যক্তি, এক সপ্তাহে কত বদল। শ্রমিকের সঙ্গে মিটিং, তারপরই ব্যারাক ছেড়ে সোজা দিল্লিতে দেখা করে এলেন বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং সাংগঠনিক সম্পাদকের সঙ্গে। শিবপ্রকাশজির সঙ্গে দেখা করতে এসেছিলাম, পুরনো বন্ধু, একসঙ্গে কাজ করেছি। প্লাস পশ্চিমবাংলার আগামী নির্বাচনের প্রস্তুতি, লড়াইয়ের প্রস্তুতি হিসাবে ওনারও মতামত দরকার, ওনার অভিজ্ঞতা আছে বাংলা সম্বন্ধে, তাই এই ব্যাপারে কথাবার্তা বললাম। আর 100 সংখ্যা লাগবে, সেটার জন্য প্রস্তুতি চলছে। কোনো বাড়তি দায়িত্ব আপনাকে দেওয়া হলো, কিছু বলা হলো? না, এখনো কিছু হয়নি। পার্টির এখানে কেন্দ্রীয় কমিটি হবে, তারপরে হবে, তারা ঠিক করবেন। পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি, সেটা 1 বছর হলো। এমপির আগে পর্যন্ত, হ্যাঁ, তো 24 পর্যন্ত আমি কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম। তারপর নির্বাচন হলো, আবার বাংলায় নির্বাচন আসছে, সেই জন্য পার্টি যদি মনে করে আমাকে যা দায়িত্ব আমি সেটা করবো। এখন দেখা যাক পার্টি আমাকে কীভাবে চায়। আমি বিধানসভায় ক্যান্ডিডেট আগে হয়েছি, লোকসভায়ও হয়েছি। পার্টির প্রয়োজনে যা দরকার সেটা করবো। কথাবার্তা বলছি, 2-1 সঙ্গে আরও দেখা করার ইচ্ছা আছে। যারা যারা টাইম দেবেন বা যারা এখানে আছেন তার সঙ্গে এমনি দেখা করে নেবো। কতদিনের দিল্লি প্রবাস আছে আপনার? টিকিট না করেই এসেছি, সেই জন্য 2-1 দিন তো আছি। পরিবেশটা এতদিন নেগেটিভ ছিল, তিনি মিটিংয়ে চেয়ার পেতেন না। দিলীপের টার্গেট কে? তিনি তো যথেষ্ট চর্চার খোরাক জুগিয়ে দিলেন। 1জন না 2জন নাকি তারও বেশি? আগের সভাপতি নাকি বিরোধী দলনেতা? কে? রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াতে স্টেটমেন্ট করি না। ওনারা সবসময় ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ডও যেমন হয়, তখন ওরে নবীন ওরে মোর কাঁচা, আত্মরাদের ঘা দিয়ে তুই বাঁচা। 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা,
কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39-এ চলে এসছে। 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। প্রাক্তন সভাপতি ত্রয়, বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ, দাদা রাহুল সিনহা, সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। শ্রমিককে বরণ করে নেওয়ার মঞ্চে প্রাক্তন সভাপতি দিলীপের নামই মুখে আনেননি শুভেন্দু অধিকারী। অঙ্কটা সহজ, সুকান্ত মজুমদার আরএসএস থেকে বিজেপির দায়িত্বে এসেছেন, সেক্ষেত্রে বয়স কম হলেও সুকান্তকে নতুন বলা যায় না, ঘরানার। কিন্তু বিরোধী দলনেতা এসেছেন তৃণমূল থেকে, ভিন্ন দল থেকে, তাকেই ভোটে মুখ করার ইঙ্গিত দিয়ে গিয়েছেন খোদ অমিত শাহ। এবং এবার নয়, যখনই আসেন তার পিঠ বেশি করে চাপড়ে দেন। আমরা দেখি সেন্ট্রাল বিজেপি এটাই করে, শুভেন্দু নিয়ে একটু বেশি মাতামাতি আছে তাদের। কিন্তু গতকাল দিলীপ ঘোষ কি বললেন? আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। অর্ধেক কথা হয়েছে, আরো কথা হবে। শুভেন্দু নয়, শ্রমিকের হাত ধরে নবান্নে পৌঁছবে বিজেপি, মানে শ্রমিকের নেতৃত্বে, তার আদেশ শিরোধার্য, এই কথা বলেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলে এসেছেন শ্রমিককে, বাইরেও দাঁড়িয়ে মাইকের সামনে এক কথা বলেছেন। এবার কি তিনি ভোটেও লড়বেন? ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরেই লড়বেন? দেখুন, আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কি হয়েছে সবাই জানে। ক্ষতি হয়েছে, তো ক্ষতি তো হয়েছে, সেটা পার্টির ভাবা উচিত। মোদি কি ক্যান্ডিডেট হবেন বিধানসভায়? ওনাকে জিজ্ঞেস করুন। যদি করে তখন ভাববো, তবে হ্যাঁ, আমি কোথাও হারার জন্য দাঁড়াবো না। যদি বুঝি যে না, যে তার পরিস্থিতি আছে বা পারবো, তবেই। এবার আমাকে তো ও সেদিনকে রেপ করে দিত। এবার সবই হচ্ছে নেশাগ্রস্ত ভাবে হয়ে গেছে। একটা বারের জন্য আমার জন্য একটু ক্ষমা করে দিও না। আমার ভীত আছি এই মুহূর্তে, মানে আমি পাচ্ছি না কিছু বলতে। তৃণমূলের স্থানীয় নেত্রী, মানে অঞ্চল স্তরের নেত্রী হয়েও এই ভদ্রমহিলা ভয় পাচ্ছেন, ভয়ে কাঁপছেন, ভয়ে তিনি মুখ খুলতে চাইছেন না। অবস্থাটা একবার ভাবুন, তিনি এলাকার তৃণমূলের নেত্রী, চাপড়ার তৃণমূল নেত্রীর ভয়ের কারণটা দলের অন্দরেই, দলের লোকের চাপ। বিশদে পরে আসছি, কিন্তু যা পরিস্থিতি, শাসকের শিয়রেই কি সংকট। নিকাশির পাক নিয়ে দলের দুই মন্ত্রীর প্রকাশ্য টক্কর চলছে। রাজন্না হালদার প্রকাশ্যে মিডিয়ার সামনে মুখ খুলে আত্মশুদ্ধির কথা বলে দলেই জোরালো প্রতিবাদের মুখে পড়ছেন। একদিন নয়, একাধিক দিন। পুরো হজবড়ল, অনুশাসন নেই। না হলে তৃণমূলের দুশ্চিন্তার কারণ হবে কেন? কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র যে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ, তিনিও তো তৃণমূলেরই। নদিয়ার চাপড়ায় যে মহিলাকে ধর্ষণের চেষ্টা হলো, এক ভিলেজ পুলিশ অমিত পাল আকণ্ঠ মদ্যপান করে ধর্ষণের চেষ্টা করলো বলে অভিযোগ। তাকে বাঁচানোর চেষ্টা করছে কে? শাসক। হ্যাঁ, শাসক দলেরই একজন সদস্য এবং নেতা, তিনি তৃণমূলেরই লোকাল নেতা, শাসকই তো বলবো আমরা। ফোনে কথোপকথনের একটা অডিও ক্লিপ আপনাদের শোনাই, এটা এখন ভাইরাল। যদি আমার জন্য একটুখানি পারো, ও তোমার কাছে ক্ষমা চাইতে গেছে, আমি সঙ্গে করে নিয়ে যাব। একটা বারের জন্য আমার জন্য একটুখানি ক্ষমা করে দিও না। আমার টফিরা, সেদিন রাতে ও কি ঘটনা ঘটেছিল তুমি জানো না। একদম বিচ্ছিরি রকমের একটা বাজে ব্যাপার করেছিল জানো। সেদিন আমি যদি পালিয়ে না আসতাম, ও আমার বাড়ি পর্যন্ত এসছে জানো। এবার আমাকে তো ও সেদিনকে রেপ করে দিত। এবার সবই হচ্ছে নেশাগ্রস্ত ভাবে হয়ে গেছে।
তা আমাকে যদি একবার ফোন করতাম, আমি যদি অমিতের মোবাইলে একবার ফোন করতাম বা ভোবালার মোবাইলে একবার ফোন করতাম, দুজনা চলে যেত, আবার তোমার 5 বছরের ক্ষমা চেয়ে যেত, এটুকুনি আমি বলতে পারি। কিন্তু কোনো প্রেসার ইউজ করছি না আমি, আমি শুধু বলছি ওটা প্রশাসনের দিকে না দিয়ে আমাদের পানে একটু দেখতে দাও। আমি তোমার হাত পা চেপে ধরে ওকে যেন দ্বিতীয়বার যেন না করে। এইবার আপনাদের আরো একটু খুলে বলি, লিঙ্কগুলো দেখালাম, দেখলেন তো কিভাবে কোথায় একের পর এক হয়। তৃণমূল ধর্ষণ করেছে তৃণমূলের নেতা বা তৃণমূলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কেউ, আর কোনো জায়গায় তৃণমূলেরই এলাকার নেত্রী, অঞ্চলের নেত্রী, ছোট বাপের হলেও তিনি তো তৃণমূলেরই, যে স্তরেরই হন না কেন, তিনি প্রায় ধর্ষণ হয়ে যাওয়ার ভয়ে কাঁপছেন। এই জন্য এই লিঙ্কগুলো দেখালাম একের পর এক ঘটনা। ফোনে যে পুরুষ কণ্ঠটি শুনলেন তিনি চাপড়ার ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক, মানে ছোটোখাটো হলেও একটা পদ তো আছে, সুরজিৎ ঘোষ, ডাকনাম টফি, অন্তত দাবি তাই। TV9 অডিও কিন্তু সত্যতা যাচাই করতে যায়নি। কিন্তু প্রশ্নটা হলো, দলের লোকাল নেত্রীকে ধর্ষণের চেষ্টা হলো, যে ধর্ষণের চেষ্টা করলো উল্টে তারই পক্ষ নিলেন এই সুরজিৎ, যার কণ্ঠ বলে এটা দাবি। ফোন করে অভিযোগ তুলে নেওয়ার জন্য তিনি চাপ দিচ্ছেন। কি অদ্ভুত না? নেশার ঘোরে কোলে ফেলেছে। আবার একটা এক্সকিউজ। প্রত্যেক দিন লাখো কোটি মানুষ নেশা করেন, নেশা করা তো অবৈধ নয়, কিন্তু নেশা করলে ওই কাণ্ড করতে হবে বা চেষ্টা করতে হবে? নেশা করে যে যা খুশি করবে সব মাফ করে দিতে হবে? এরা মানে এই সুরজিৎরা যদি দলেরই নেত্রীকে অভিযোগ তুলে যদি চাপ দেন, যে কোনো রকমভাবে ব্যাপারটাকে যদি ওই যারা আমরা সহজ কথায় বলি না সাল্টে দেওয়ার চেষ্টা যদি এটা করেন, তাহলে কিন্তু নির্যাতিতা বা অভিযোগকারিণী যদি সাধারণ একজন মেয়ে হয় তাদের পরিস্থিতি কি হতো বুঝতে পারছেন? এর তো তবু একটা জায়গায় বলার জায়গা আছে। এই মুহূর্তে কিন্তু একটা মেয়ের উপর অত্যাচারের মানে বিরুদ্ধে এর থেকে বড় স্টেপ কিন্তু কিছু নেই। আপনি কি হুমকির ভয় পাচ্ছেন? না না, হ্যাঁ ভয় পাচ্ছে। ওই জন্য আমি এই মুহূর্তে আমি সেটা কে ওই যে টফি ঘোষ তৃণমূল নেতা, আমার অনেক শুধু উনি একা না, আমি অনেক মানে ভীত আছি এই মুহূর্তে, মানে আমি পাচ্ছি না কিছু বলতে। তৃণমূল নেতা সেই তৃণমূল নেত্রীকে ফোনে তাকে অনুরোধ করছে, বোন সোনা এফআইআরটা করিস না, অভিযোগটা করিস না। অর্থাৎ এখানেও তৃণমূল এবং পুলিশ উভয় দেখা যাচ্ছে কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। এটা পুরো ভিত্তিহীন অভিযোগ। তাহলে কি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আপনার মনে হচ্ছে? হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার তো অবশ্যই, কারণ তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, বিবাদ নেই, তার সঙ্গে ফোনে কোনোদিন কথা বলিনি, জাস্ট একটুখানি কথা। এই কথা থেকে যদি এত কিছু হয়, কিন্তু ষড়যন্ত্র ছাড়া আর তো কিছু দেখা যাচ্ছে না। একেবারে শেষে যার কথা আপনারা শুনলেন, মানে আমরা শোনালাম, তিনি ঘটনাকে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করছেন, তিনি অমিত পাল, অভিযুক্ত ভিলেজ পুলিশ। 4 জুলাইয়ের এই ঘটনায় বা অভিযোগে যাই বলুন, অমিতকে পুলিশ গ্রেফতার করেছে। মহিলার অভিযোগে গ্রেফতার আরও 3 জন এই একই কেসে। তাদের একজন আবার তৃণমূল করেন, তার নাম ভজন দাস, প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের প্রধান, রূপালী দাসের শ্বশুর। আর টফি অভিযুক্তের পক্ষ নিয়ে নির্যাতিতার বাড়িতে হামলার হুমকি পর্যন্ত দিয়েছেন। কোথায় গ্রেফতার হতে পারেন আশঙ্কা করেই কি সটকে গেছেন তিনি নিরাপদ আশ্রয়ে? তৃণমূল এই সংস্কৃতি বিশ্বাস করে, এই সংস্কৃতিকে বলতে পারেন কালচার অফ ইম্পিউরিটি। যা খুশি করো, সবকিছু কোথায় তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে কুটো জগন্নাথে পরিণত করেছেন, নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহিলারা আক্রান্ত হচ্ছেন, সাধারণ মায়ের বোনেরা আক্রান্ত হচ্ছেন, গোটা মহিলা সমাজেরই এ রাজ্যের মাটিতে কোনো নিরাপত্তা নেই, কোনো আইনের শাসন নেই। কাকে বলবেন? কোথায় সরকার, কোথায় প্রশাসন? তো স্পেসিফিক কেস স্টার্ট করে দিয়েছি অলরেডি, আর পুলিশ লিগ্যাল প্রসিডিউর সব করেছে। ইভেন ওকে আমরা ডিমোবিলাইজও করে দিয়েছি। এই রাজ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো মহিলা সুরক্ষিতা নয়। যেই করুক, যে দলেরই হোক, বাংলায় ঘটনাটা ঘটলে কার দায়িত্ব? যারা অপরাধ করছে তারাই প্রশাসনকে চালাচ্ছে। অপরাধীরা, তাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলবে কোন সাহসে? অপরাধীদের রাজত্ব, অপরাধীদের সরকার। আপনাকে জবাব দিতে হবে। নিম্নচাপের ধাক্কায় বৃষ্টি বাড়তেই প্লাবিত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার একাধিক এলাকা।
ঝাড়গ্রামে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। একদিকে ঝাড়খণ্ডের আপনারা পরিস্থিতি দেখেছেন, তেনুঘাট থেকে কি হচ্ছে, আর এইদিকে গালুডি উড়িষ্যা হুড়ুড় করে ছেড়ে দিয়েছে। উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে গালুডি আপনারা জানেন, কথা নাই বার্তা নেই, আমাদের সঙ্গে কোনো কথা বলে না, কোনো আলোচনা করে না। মুখ্যমন্ত্রী বারবার ধরে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের সঙ্গে কথা বলে একটু করবেন। সেই অন্যের ঘাড়ে দায় ঠেলে হাত ধুয়ে ফেলার চেষ্টা, একেবারে A+B² পরিষ্কার। বন্যা হলেই সেই চেনা ফর্মুলা তৃণমূলের একবারে শীর্ষ স্তর থেকে নিচুতলা পর্যন্ত, মাঝারি স্তর পর্যন্ত সব জায়গায়। জুনে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, বন্যা পরিস্থিতি বলছি, পুরোপুরি বন্যা নয়, ঠিক এভাবেই ডিভিসির ঘাড়ে দায় ঠেলে দিয়েছিল রাজ্য সরকার। আমরা তখন আপনাদের ধরে ধরে দেখিয়েছিলাম, যারা নিয়মিত দর্শক, এখানে বিগ বলে দেখিয়েছিলাম নদীগুলোর নাম, তার সঙ্গে ডিভিসির কোনো কানেকশন আছে কিনা প্রশ্ন করেছিলাম, আর আমি উত্তর দিয়েছিলাম না, কানেকশন নেই। এখন যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানে ডিভিসির জল যায় না, এবারও কার্যত তাই। জুনে ডিভিসির ঘাড়ে, এবার ওড়িশা ঝাড়খণ্ডের ঘাড়ে দায় চাপিয়ে খালাস হয়ে যেতে চাইছে রাজ্য সরকার। মানসবাবু মানে তো রাজ্য সরকারই, তিনি রাজ্যেরই মন্ত্রী। এভাবেই সরকার দায় এড়িয়ে যাবে, আর মানুষকে নির্ভর করে থাকতে হবে প্রকৃতির খামখেয়ালিপনার উপরে। বোঝার উপর খড়ের আঁটি আমরা বলি না, জল তো আছেই, গোপীবল্লভপুরে তার সঙ্গে আবার ধস নামছে সুবর্ণরেখায়। মানে একে শিয়রে সংকট এসেছে, তার উপরে আবার নতুন করে আরো বিপদ মন্ত্রীর সামনেই নামলো। মুখ্যমন্ত্রী নিজে পাঠিয়েছেন আমাকে, আমি ডাক্তার মানস ভূঁইয়া, আমি দেখতে এসেছি ভাই, সব আবার পড়ছে। আমি গ্রামবাসীদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আতঙ্কিত হবেন না, আমাদের পক্ষ থেকে যেটুকু কাজ করার আমরা হাত দিচ্ছি। মন্ত্রী বললেন যা করার করবেন, তবে এখন ভরা বর্ষায় কিন্তু তার দফতরের ইঞ্জিনিয়ারই সবার সামনে মন্ত্রীকে ধসিয়ে দিলেন। কোটি টাকা খরচ হচ্ছে মানে ইয়ের জন্য, আপনার প্যালিয়েটিভের জন্য। তাও স্যার টিকবে কিনা স্যার বলা যাচ্ছে না। এটা স্থানীয় লোক স্যার খুব বেশি চায় না, ওনারা চান একবার পার্মানেন্ট কাজ। আমরা স্যার উল্টো দিকে একটা কাজ করেছি কদিন আগে স্যার আপনার সময়, তো ওটা হওয়ার পরে ভাঙনটা আরও এই বছর থেকে দেখা যাচ্ছে স্যার আরও বেড়েছে। যদি ওইদিকে ভাঙতে পারছি না স্যার, এইদিকে ভাঙছি, স্যার চলতেই থাকছে স্যার। গোপীবল্লভপুরে সেচ মন্ত্রীকে ধসিয়ে দিলেন তাঁর দফতরের ইঞ্জিনিয়ার। সেচ মন্ত্রী আবার ধসাতে চাইলেন কলকাতার মেয়র সাহেবকে, একেবারে পাঁক নিয়ে ঘাঁটাঘাঁটি। শহর কেন্দ্রিক ইন অ্যান্ড অ্যারাউন্ড ক্যালকাটা অনেকগুলো খাল এবং চ্যানেল আছে, যেগুলো পুরসভা এবং কলকাতা পুরসভার অধীনে। এখানে সেচ দপ্তর কেটে সেগুলো বাঁধের ধারে হয়তো পড়ে আছে, সেগুলোকে ডিসপোজাল করার প্রবলেম হচ্ছে। শুধু কেটে দিলাম হয়ে গেল এটা না, পরিষ্কার করতে হবে। আবার যদি পড়তে থাকে কতবার কাটবে, কত টাকা আছে আমাদের হাতে। এই যে কলকাতা এবং সারাউন্ডিংসে খালগুলো দেখেন, এগুলো মারাত্মক গুরুত্ব। ব্রিটিশ কিন্তু অনেক ভেবেচিন্তেই করেছিল, কিছু পরবর্তীকালেও তৈরি হয়েছিল, কিন্তু এগুলোর একটা সায়েন্টিফিক রিজন আছে। বর্ষার কলকাতার ত্রাতা প্রায় 950 কিলোমিটার দীর্ঘ এই খালগুলো। বর্ষা এলেই খালগুলো নিয়ে টনক নড়ে সেচ দফতর এবং পুরসভার। সেচমন্ত্রী বলছেন তারা খাল থেকে পাঁক তুলে পাড়ে রেখে দেন, সেই পাঁক তুলে নিয়ে যাওয়ার কথা পুরসভার, কিন্তু সেই কাজটা ঠিকঠাক হয় না। ফলে পাড়ের যে কাদা বা পাঁক যাই বলুন, সেটা আবার ব্যাক টু খাল, সেই খালে গিয়েই পড়ে। এ হয়তো আপনার নিজের পাড়াতেই এই অভিজ্ঞতা আপনার থাকবে। জলে যায় কোটি কোটি টাকা, সেচমন্ত্রীর ঠেলা বল তার দিকেই ফেরত পাঠানোর চেষ্টা করেছেন কলকাতার মেয়র। ঠিক যে চলে যাওয়ার পরে অনেকগুলো জায়গায় এমন এনক্রোচমেন্ট হয়ে গেছে যে নিয়ে যাওয়ার জায়গা নেই। এই টালি নালা পরিষ্কার করতে গিয়ে আমরা দেখেছি যে এত বেশি এনক্রোচমেন্ট যে নিয়ে যাওয়ার জায়গা নেই। আমাদের যদি সেচ দপ্তর আমাদের কাছে কোনো রকম হেল্প চায়, উই আর রেডি সবসময়। আমরা এটার জন্য একটা কোঅর্ডিনেটেড ইউনিট তৈরি করছি টু কোঅর্ডিনেট উইথ দি ক্যালকাটা কর্পোরেশন অ্যান্ড অ্যাডজয়নিং মিউনিসিপ্যালিটিস অফ in and around Calcutta.